তো চলুন কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় ঢুকে পড়ি। আজ আমরা খুবই ইন্টারেস্টিং আর টেকনিক্যাল একটা বিষয় নিয়ে কথা বলবো, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমাদের চারপাশের বিশাল সব ইমারত থেকে শুরু করে হাতের এই ছোট্ট স্মার্টফোনটা, সবকিছুই কিন্তু এই বেসিক ম্যাটেরিয়াল আর নিখুঁত ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ারই ফসল, তাই না? ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বুঝতে হবে এর প্রধান কাঁচামালটা আসলে কি। মেটাল বা ধাতু। আচ্ছা, মেটাল বলতে আমরা কি বুঝি? শুধু শক্ত একটা কাঠামো? আসলে তা নয়। মেটাল হলো এমন একটা পদার্থ যাকে আঘাত করলে সুন্দর একটা শব্দ বা রেজোনেন্স তৈরি হয়, আলোতে একদম চকচক করে আর খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর এর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? এর ভেতরের গ্রেইন স্ট্রাকচার বা দানা গঠন। এই স্ট্রাকচারটা একটু এদিক ওদিক করেই আমরা মেটালের গুণাগুণ পুরোপুরি আমাদের প্রয়োজন মতো বদলে ফেলতে পারি, একদম ম্যাজিকের মতো। এবারে আসা যাক আমাদের প্রধান অংশে, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের একদম মৌলিক ধারণাগুলোতে। যে কোনো ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের প্রধানত 9টি একদম মাস্ট হ্যাভ গুণ বা প্রপার্টি থাকতে হয়। এগুলো ছাড়া আসলে পারফেক্ট কাজ সম্ভব না। যেমন ধরুন এর ভৌত আর যান্ত্রিক ধর্ম, এগুলোই ঠিক করে দেয় মেটেরিয়ালটা ঠিক কতটা প্রেশার বা লোড নিতে পারবে। এরপর আছে তাপীয় ও বৈদ্যুতিক ধর্ম, যা থেকে বোঝা যায় বেশি তাপে এটা গলে যাবে কিনা বা ঠিকঠাক বিদ্যুৎ পরিবহন করবে কিনা। এছাড়া রাসায়নিক ধর্ম, চৌম্বকীয় ধর্ম, শব্দ, আলো এবং দহন বা আগুন প্রতিরোধের ক্ষমতা। এই পুরো 9টা প্রপার্টি খুব ভালোভাবে অ্যানালাইসিস করার পরই একটা মেটেরিয়ালকে ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহারের গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, বাস্তবে যখন কোনো প্রজেক্ট হয় তখন ঠিক কিসের ভিত্তিতে মেটেরিয়াল সিলেক্ট করা হয়? শুধু ভালো গুণ থাকলেই তো আর হবে না। জিনিসটাকে সহজে এবং একটু সস্তায় পাওয়া যেতে হবে। এর রুট নেওয়ার ক্ষমতা ভালো হতে হবে, যাতে হুট করে ভেঙে না যায়। তাছাড়া কাজ করার সুবিধাও একটা বড় ফ্যাক্টর। পাশাপাশি আগুন ঠেকানোর ক্ষমতা, বাইরের লুকটা কেমন হবে, অন্য পার্টসের সাথে সহজে জোড়া লাগবে কিনা, আর হ্যাঁ, পানি শোষণ বা পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে এটা কতটা মুক্ত, এই সব কয়টি বিষয় একদম চুলচেরা বিশ্লেষণ করে তবেই কিন্তু মেটেরিয়াল ফাইনাল করা হয়। চলুন এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অধ্যায়ে যাই, যেখানে ফোকাস থাকবে উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি আর এর গুরুত্বের উপর। নতুন কোনো কিছু ম্যানুফ্যাকচার করার কিছু কোর প্রিন্সিপাল বা মূলনীতি আছে, যেগুলো আসলে দারুণ লজিক্যাল। যে কোনো দ্রব্য তৈরির আগেই একটা সলিড প্ল্যানিং থাকা চাই। ডিজাইনটা হতে হবে একদম সিম্পল, কিন্তু 100 ভাগ কার্যকরী। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায় জানেন? প্রোডাকশন কস্ট বা উৎপাদন খরচটা যেন কম থাকে। একই সাথে ফাইনাল প্রোডাক্টটা যেন দেখতেও সুন্দর হয় আর ব্যবহারেও অনেক দিন টেকে। এটাই মূলত যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসের মেইন টার্গেট। আজকের এই গ্লোবাল আর প্রচণ্ড কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে হলে শুধুমাত্র গতানুগতিকভাবে প্রোডাক্ট বানালেই কিন্তু চলবে না। আমাদের দরকার আধুনিকীকরণ। এর মানে হলো উন্নত এবং জুৎসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। কারণটা খুব সিম্পল, লেটেস্ট টেকনোলজি ইউজ করলেই প্রোডাক্টের কোয়ালিটি বাড়ে, সেটা আরও টেকসই হয়, দেখতে আকর্ষণীয় হয়, আর সবচেয়ে ইম্পর্ট্যান্টলি কাস্টমারদের কাছে খুব সাশ্রয়ী মূল্যে সেটা পৌঁছে দেওয়া সম্ভব হয়। এরপর আমরা আসছি আমাদের তৃতীয় অধ্যায়ে, সিস্টেমস থিঙ্কিং এবং কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এই ডায়াগ্রামটার দিকে একটু খেয়াল করি। কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং সিস্টেমে যেটা হয়, চারপাশের আলাদা আলাদা কয়েকটা কারখানায় একই সাথে ছোট ছোট যন্ত্রাংশ বা সাব কম্পোনেন্টগুলো তৈরি হতে থাকে। কেউ কারোর জন্য বসে থাকে না। এরপর এই সবগুলো পার্টস একটা সেন্ট্রাল অ্যাসেম্বলি ফ্যাক্টরি বা কেন্দ্রীয় সংযোজন কারখানায় এনে জড়ো করা হয়। এই যে প্যারালাল বা সমান্তরালভাবে বিভিন্ন ইউনিটে একসাথে কাজ চলছে, এটাই হলো কনকারেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের একদম বেসিক ফান্ডামেন্টাল। পুরো প্রসেসটাকে যদি আমরা স্টেপ বাই স্টেপ ভাঙি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। প্রথম ধাপে ছোট ছোট ইভেন্ট বা কাজগুলো আলাদা আলাদা কারখানায় কমপ্লিট করা হয়। দ্বিতীয় ধাপে রেডি হওয়া সেই যন্ত্রাংশগুলোকে সোজা পাঠিয়ে দেওয়া হয় একটা নির্দিষ্ট অ্যাসেম্বলি সেন্টারে। আর একদম শেষ ধাপে সব পার্টস একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা হয় একটা পারফেক্ট রেডি টু ইউজ প্রোডাক্ট। এই সিস্টেমটার সবচেয়ে বড় সুবিধা হলো এটা প্রচুর সময় বাঁচায় আর প্রোডাকশনকে করে তোলে একদম সুপারফাস্ট আর অ্যাকুরেট। এবার আমরা ঢুকছি আমাদের চতুর্থ অধ্যায়। এখানে আমরা জানব মেটাল ম্যানুফ্যাকচারিং প্রসেস বা ধাতব উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে। যে কোনো মেটাল থেকে প্রোডাক্ট বানানোর কাজটাকে আমরা মূলত 5টা প্রধান ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এগুলোকে বলতে পারেন মেটালকে কন্ট্রোল করার একটা এসেনশিয়াল টুল কিট। প্রথমে কাঁচামালের শেপ বা আকার চেঞ্জ করতে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর একদম পারফেক্ট সাইজে আনার জন্য করা হয় মেশিনিং। 3 নম্বরে সারফেস বা ওপরের দিকটা মসৃণ করা হয়। 4 নম্বরে একাধিক টুকরো একসাথে জুড়তে ওয়েল্ডিং বা জয়েনিং করা হয়। আর একদম শেষে ভেতরের শক্তি বাড়াতে মেটালের ভৌত বা রাসায়নিক প্রপার্টিগুলো চেঞ্জ করা হয়। মানে
পুরো মেকওভার যাকে বলে। এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়ে শেপিং এবং ফিনিশিং, অর্থাৎ ধাতুকে কিভাবে আকার দেওয়া হয় আর ফাইনাল ফিনিশিং করা হয়। খুবই ক্রুশিয়াল একটা পার্ট। একটা মেটালকে প্রাথমিক শেপ দেওয়ার জন্য 10টা স্পেসিফিক মেথড আছে। মেথডগুলো হলো ধাতু গুলিয়ে ছাঁচে ফেলে কাস্টিং বা ঢালাই করা, আর হাতুড়ি দিয়ে পিকিয়ে ফোর্জিং করা। এরপর আছে রোলিং, এক্সট্রুডিং এবং ড্রয়িং। এছাড়াও লিস্টে আছে স্ট্রেচ ফর্মিং, রোল ফর্মিং, স্পিনিং, ছিদ্র করার জন্য পিয়ার্সিং আর ধাতুকে বাঁকানোর জন্য বেন্ডিং। এই মেথডগুলোর জাদুতে একটা শক্ত রাফ ধাতুকে আমরা ঠিক যেমন চাই তেমনই একটা শেপ দিয়ে ফেলতে পারি। শেপ তো দেয়া হলো, কিন্তু ফাইনাল টাচ ছাড়া কি চলে? প্রোডাক্টকে একদম পারফেক্ট রূপ দিতে সারফেস ফিনিশিং করাটা মাস্ট। এর জন্য ব্যবহৃত 11টা মেথড হলো পলিশিং, কারেন্ট দিয়ে প্রলেপ দেওয়ার ইলেকট্রোপ্লেটিং, হোনিং, ল্যাপিং, সুপার ফিনিশিং, মেটাল স্প্রেইং, ব্যারেল টাম্বলিং আর ইনঅর্গ্যানিক কোটিং। এখানেই শেষ নয়, আরও আছে পাকারাইজিং, সেরাডাইজিং এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে স্পেশালি ব্যবহৃত অ্যানোডাইজিং। এই ফিনিশিংগুলো শুধু যে প্রোডাক্টের গ্লেজ বাড়ায় তা কিন্তু নয়, বরং মরিচা পড়া বা ক্ষয় হওয়া থেকে বাঁচিয়ে এটাকে করে তোলে অনেক অনেক বেশি ডিউরেবল বা দীর্ঘস্থায়ী। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা মেটেরিয়ালসের বেসিক থেকে শুরু করে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং আর মেটাল ফিনিশিংয়ের সূক্ষ্ম বিষয়গুলোর একদম ডিটেলস জানলাম। শেষ করার আগে একটা চিন্তার খোরাক দিয়ে যাই। এই যে আমরা এত সব তাত্ত্বিক আর প্র্যাকটিক্যাল জ্ঞান নিয়ে কথা বললাম মেটেরিয়ালস আর ম্যানুফ্যাকচারিং সিস্টেমের উপর, আমাদের এই যে মাস্টারি বা দক্ষতা, এটাই কিন্তু আগামী দিনের ওই সুপার টেকসই আর সাশ্রয়ী প্রযুক্তিগুলোর চাবিকাঠি হতে যাচ্ছে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই বেসিক ফাউন্ডেশনগুলোর উপর দাঁড়িয়েই ফিউচার ইঞ্জিনিয়ারিং কিভাবে আমাদের বিশ্বটাকে পুরোপুরি বদলে দেবে? আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবারও কথা হবে।